হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিঙ্ক অ্যান্ড লার্ন। থিঙ্ক অ্যান্ড লার্নের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়াটা যে কতটা কঠিন এবং কম্পিটিশন লেভেলটা যে কতটা হাই সেটা কিন্তু আমরা সকলেই জানি। এই পরিস্থিতিতে লক্ষ্যে পৌঁছাতে গেলে ম্যাথ এবং জিআইয়ের পাশাপাশি কিন্তু জিকে বা জেনারেল নলেজ এটাও কিন্তু খুব ভালো করে জানতে হবে। এখন কিন্তু শুধু ম্যাথ এবং জিআইয়ের দ্বারা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সুতরাং খুব ভালো করে আমাদেরকে জিকে পড়তে হবে এবং জানতে হবে। তোমাদের কথা মাথায় রেখেই আজ থেকে আমরা শুরু করতে চলেছি এক্সপ্রেস জিকে। বাছাই করা ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড জিকে নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে এবং উপকারে আসবে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি, চলো। দেখো, প্রথম কোশ্চেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি কবে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1984 সালের 23শে জুন গঠিত হয়েছিল। এর যে লোগোটা তোমরা দেখতেই পাচ্ছ, 5টা আলাদা আলাদা কালারের কিন্তু সার্কেল থাকে। এক একটা সার্কেল এক একটা মহাদেশকে ইন্ডিকেট করে। তাহলে দেখে নাও, প্রথমে ব্লু কালারের যেটা নীল, সেটা কিন্তু ইউরোপকে ইন্ডিকেট করছে। নেক্সট হলুদ কালারের যেটা, এটা কিন্তু এশিয়া মহাদেশকে ইন্ডিকেট করে। কালো কালারেরটা কিন্তু আফ্রিকা, সবুজেরটা অস্ট্রেলিয়া এবং লালটা কিন্তু আমেরিকাকে। সবুজ যেটা সেটা অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া দুটোকে কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে। এবার দেখো, এর রিলেটিভ ডাইরেক্ট তো এরকম কোশ্চেন নাও দিতে পারে, এর রিলেটিভ কিন্তু তথ্য আমাদের জেনে রাখা উচিত। চলো তাহলে সেরকম কিছু রিলেটিভ তথ্য জেনে নিই। দেখো, এই যে আইওসি, এটার প্রতিষ্ঠাতাকে দেখো, পিয়েরে ডি কোবার্টিন, ঠিক আছে। এবার দেখো হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার কিন্তু সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি। এর সঙ্গে জেনে রাখো, ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় শহর কিন্তু জেনেভা, ঠিক আছে। সুইজারল্যান্ডের রাজধানীটা কি? বেন। মুদ্রা সুইস ফ্র্যাঙ্ক। আচ্ছা, আইওসি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন এখন? কিন্তু থমাস বেচ। 2024 ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ওষা। 1896 সালে গ্রিসের এথেন্সে প্রথম কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও। 1896 সালে কিন্তু প্রথম গ্রীষ্মকালীন যে অলিম্পিক সেটা গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল। একইভাবে 1924 সালে ফ্রান্সের চ্যামোনিক্সে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। তাহলে গ্রীষ্মকালীন প্রথম কোথায়, কত সালে, শীতকালীন প্রথম কোথায়, কত সালে, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এবার দেখো, আইওসিতে মোট সদস্য 103, সম্মানিত যে 45 জন আর অসম্মানিত 2 জন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে যোগদানকারী প্রথম ভারতীয় মহিলা নীতা আম্বানি। ইনি কিন্তু 2016 সালে যুক্ত হন। 70 বছর পর্যন্ত কিন্তু ইনি এই পদে থাকবেন। ইনার বয়স যখন 70 বছর হবেন ততদিন অবধি ইনি কিন্তু এই পদে থাকবেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আমির খসরু কোন ক্ষেত্রে প্রসিদ্ধ বা বিখ্যাত ছিলেন? তাহলে আমির খসরু সকলেই আমরা জানি, তিনি কিন্তু বিখ্যাত সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত। আচ্ছা, এই রিলেটিভ কিছু কোশ্চেন আমরা দেখে নিই। দেখো, তিনি কিন্তু ভারতে প্রথম খেয়াল, গজল ও তারানা সঙ্গীত শৈলীর সূচনা করেন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এটা জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট, তিনি কিন্তু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? এটা কিন্তু খুব কোশ্চেন দেয়, খুব বহুবার আমরা দেখেছি এক্সামে। তাহলে কি আমির খসরু কিন্তু ভারতের তোতা পাখি নামে পরিচিত। এবার দেখো আর একটা কোশ্চেন, যেটা সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার শিষ্যত্ব কিন্তু গ্রহণ করেন। এই কোশ্চেনটাও কিন্তু দেয়, আমির খসরু কার শিষ্য ছিলেন? সেটা কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই। দেখো, এটা রিসেন্ট, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই বলতে পারো। সম্প্রতি 2024 মে মাসের শেষে যে ভয়াবহ সাইক্লোনের আশঙ্কা করা হয়েছে তার নাম কি? তাহলে এই মে মাসের শেষে কিন্তু একটা সাইক্লোন হওয়ার কথা আছে, ঝড়, ঘূর্ণিঝড়, সেটার নাম কিন্তু রিমাল বা রেমাল, ঠিক আছে। এবার এই সম্পর্কে কিছু আমরা তথ্য জেনে নিই। দেখো, এটা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ গতিবেগ, এর গতিবেগ কিন্তু 100 কিমি/ঘন্টা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন উপকূলে আছড়ে পড়বে। রেমাল কিন্তু একটি আরবি শব্দ যার অর্থ বালু। এটা কিন্তু খুব ভালো একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে রেমাল এটা কিন্তু একটা আরবি শব্দ যার অর্থ বালু। এবার দেখো, ওমান দ্বারা কিন্তু এইসব নামকরণগুলো হয়, ঘূর্ণিঝড়গুলো কিন্তু ওমান দ্বারা নামকরণ করা হয়। এর আরও কিছু যে ঘূর্ণিঝড়ের নাম আছে সেগুলো একটু দেখে নিই এবং তাদের মানেটাও দেখে নিই। দেখো, খায়রুন, এর মানেটা কিন্তু বা এর অর্থ কিন্তু উত্তম।
2000 কিন্তু 8 সালে এটা হয়েছিল। ওয়ার্ল্ড এর অর্থ কিন্তু ফুল 2009 সালে। হুদহুদ একটি পাখির নাম, এটা 2014-তে। নাদা দ্রমূর্তির নারী কিন্তু এর অর্থ, এটা 2016-তে। আর ইয়াশ বা যশ সেটা কিন্তু এর অর্থ হতাশা, যেটা 2021-এ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। বোঝা গেছে? তাহলে দেখে নিয়েছো। দেখো নেক্সট বলেছে ফাহিয়েন ভারতের কোন রাজ্য থেকে দেশে ফেরার যাত্রা শুরু করেছিলেন? ফাহিয়েন কিন্তু দেশে ফেরার যে যাত্রা তিনি কিন্তু বাংলাদেশ থেকে শুরু করেছিলেন। ঠিক আছে, চলো তাহলে আরও কিছু তথ্য দেখে নিই। দেখো বলেছে ফাহিয়ান কিন্তু কুমার জিয়ার শিষ্য ছিলেন। তাহলে ফাহিয়ান কার শিষ্য ছিলেন? ফাহিয়ান কিন্তু কুমার জিয়ার শিষ্য ছিলেন। তারপরটা দেখো খুব ইম্পর্টেন্ট, তিনি কিন্তু বিক্রমাদিত্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। মনে থাকবে, তিনি কিন্তু একজন চীনা পরিব্রাজক ছিলেন, চীন থেকে এসেছিলেন। ফাহিয়েন 399 খ্রিস্টাব্দে 64 বছর বয়সে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। এবার দেখো তিনি কিন্তু কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি কিন্তু লুম্বিনী সফরের জন্যও পরিচিত। ভালো করে এটা মাথায় রাখবে, তিনি কিন্তু লুম্বিনী সফরের জন্যও পরিচিত। ফাহিয়ান রচিত বইটির নাম ফো কোয়াকি। দেখে নাও, ফো কোয়াকি। ফাহিয়ান যেরকম চীনা পরিব্রাজক, এর সঙ্গে তোমরা আরেকটা জিনিস দেখে নাও, হিউয়েন সানও কিন্তু চীনের একজন নাগরিক ছিলেন বা চীনা পরিব্রাজক ছিলেন। হিউয়েন সানও কিন্তু চীনা পরিব্রাজক ছিলেন। তিনি কার সময় এসেছিলেন? তিনি কিন্তু হর্ষবর্ধনের সময় এসেছিলেন, এবং তার লেখা বইটির নাম কি? সি ইউকি। তাহলে ফাহিয়েন এবং হিউয়েন সান এই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে। দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু সায়েন্স থেকে। পৃথিবীর মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি, পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ কিন্তু 11.2 কিমি পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কিন্তু 11.2 কিলোমিটার গেলে সেটাই কিন্তু মুক্তিবেগ। এবার মুক্তিবেগটা কি? পৃথিবী থেকে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগটাই কিন্তু আমাদের মুক্তিবেগ, বা সেই বেগকেই মুক্তিবেগ বলা হয়। মুক্তিবেগ কিন্তু কোনো বস্তুর উপর নির্ভর করে না। আমরা কিন্তু এটা ভাবতে পারি যে হালকা একটা বস্তুকে ছোড়ার জন্য কম, তার মুক্তিবেগ কম, ভারী বস্তুর জন্য মুক্তিবেগ বেশি। না, বস্তুর কিন্তু ভরের উপরে কিন্তু নির্ভর করে না। দেখো কি করে সেটা আসে, সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো কি করে আমরা পাচ্ছি, দেখে নাও। আমরা কিন্তু এসকেপ ভেলোসিটি ভি ইকাল টু জানি যে √2gm/r। এখানে কিন্তু জি মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে বস্তুর ভর না, এটা কিন্তু পৃথিবীর ভর। ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর ভর, এবং আর যেটা সেটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। এবার এখান থেকে আমরা আরেকটা জিনিস জানি যে জি ইকাল টু অভিকর্ষ যে ত্বরণ জি ইকাল টু কিন্তু GM/r²। এখানেও কিন্তু ক্যাপিটাল জি মহাকর্ষীয় ধ্রুবক, এম আমাদের পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস। এবার আমরা যদি এই ভ্যালুটা পুট করি, মানে উপরে একটা আর দিয়ে, এখানে দেখো উপরে যদি একটা আর এবং নিচে একটা আর দিয়ে আমরা গুণ করি, তাহলে কিন্তু জি এর ভ্যালুটা পুট করে আমরা ডাইরেক্ট যে ফর্মুলাটা পাচ্ছি সেটা কিন্তু √2gr, ভিই ইকাল টু √2gr। এবার এখানে আমরা যদি ভ্যালু পুট করি, জি এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু আমরা জানি, ডাইরেক্ট কিন্তু আমরা এটাতেও ভ্যালু পুট করতে পারি, এটাতেও পারি। তাহলে আমরা ভ্যালু পুট করলে কি পাবো? দেখো জি এর ভ্যালু কিন্তু 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি -2। আর পৃথিবীর জন্য কিন্তু এম এর ভ্যালু আর এর ভ্যালু আমরা জানি, পুট করলে কিন্তু আমরা ডাইরেক্ট পাবো 11.2 কিমি পার সেকেন্ড। এটা কিন্তু আমি তোমাদের করিয়ে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু স্ক্রিনে আমার লেখাটা ঠিকঠাক হচ্ছিল না জন্য আমি খাতা কলমে করে কিন্তু তোমাদেরকে এটা ফটো আপলোড করে দেখিয়ে দিলাম। আমি চেষ্টা করব পরবর্তী সময়ে কিন্তু স্ক্রিনে করে তোমাদের দেখানোর, যাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। সেই সেটআপটা নেই জন্যই আমাকে বাধ্য হয়ে খাতা কলমে করে আপলোড করে কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে হলো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আর এরকম ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন নিয়ে এবং সেই রিলেটিভ কিন্তু তথ্য নিয়ে আমরা এই চ্যানেলে এই পরপর আমরা আলোচনা করব। তা ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করো। পাশে থাকার জন্য ধন্যবাদ।